জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনা ৩ দিনে গড়িয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এরই মধ্যে আজ সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে ২১টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হবে বলে জানানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ভোটের ফলাফলের উত্তাপ ছাপিয়ে জাকসু নির্বাচনে আলোচনায় লম্বা সময় ধরে ভোট গণনা। একজন শিক্ষকের মৃত্যুর পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা, মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা তার অন্যতম কারণ। ১১,৮৪৩ ভোটের মধ্যে ৮,০০০ ভোটার ভোট দেন। যারা বানচালের ষড়যন্ত্র করছিল, আমি মনে করি তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ৩ দিন তাবত এখানে অপেক্ষা করতেছি। জাকসু শুরু হয়েছে থেকে ভোট গ্রহণ থেকে এখন পর্যন্ত খাওয়া ঘুম সব আমাদের এখানে। প্রথমে হল সংসদগুলোর ভোট গণনা ও নির্বাচিতদের ঘোষণা শেষে কেন্দ্রীয় সংসদের বাক্সগুলো উন্মুক্ত করা হয়। বাড়ানো হয় আরও কয়েকটি টেবিল ও জনবল। বেশ কয়েক ঘন্টা নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল দেওয়ার সময়সীমাও পেরিয়ে যায়, কিন্তু ভোট গণনা শেষ হয় না। একটি পদে ৩০ জন প্রার্থী আছে, আর ডিজিটাল না। আর আমাদের শিক্ষকরা এত অভ্যস্ত না, প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না। আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। সময়ে সময়ে প্রার্থীদের বিক্ষোভে চাপ বাড়ে কমিশনের উপর। সর্বশেষ তৃতীয় দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুপুরের মধ্যে গণনা শেষ করে সন্ধ্যা ৭টায় কাঙ্ক্ষিত ফল ঘোষণা করা হবে। প্রশাসনের কিছু অভিজ্ঞতার অভাব আছে, সব দিক থেকে সেটা স্বীকার করে বলবো। তবে ইলেকশন ম্যানিফেস্টো কোনো প্রশ্নই ওঠে না। সবাইকে ধৈর্য ধারণ করেন, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে এই ফলাফলটা দেওয়ার জন্য একটু সময় লাগতেছে। নির্বাচনে ছাত্রদল, ৩টি বাম সংগঠন ও একটি স্বতন্ত্র প্যানেল বৃহস্পতিবার শেষ সময়ে নির্বাচন বর্জন করলেও এখনও শিবির, বাকছাস ও স্বতন্ত্র একটি প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাদের বিকেল ৫টার মধ্যে সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৩২০ জনের মনোনয়ন বহাল রয়েছে। এদিকে রাকসু নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব এবং ওখানে সব ইলেকট্রনিক কাউন্টের মাধ্যমেই আমরা এই রেজাল্ট ঘোষণা করব, ফলাফল ঘোষণা করব। জাতীয় নির্বাচন দেরি হলে দেশে আবারও রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নির্বাচন ভণ্ডুল হলে দেশে সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা ও অনীহা বাড়ছে দাবি করে তারা আরও বলেন, এই পরিস্থিতি আরও বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার একটি মাইল ফলক স্থাপন করে দিতে চায়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছরের গুম খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। ডিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি, আমরা কনসালটেশন করছি, হয়তো আরো কনসালটেশন করা হবে। ফ্যাসিবাদ ঠেকাতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি বলেন, এ সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট। এছাড়া বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন ভণ্ডুল হলে দেশের সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা ও অনীহা বাড়ছে দাবি করে তারা আরও বলেন, এই পরিস্থিতি আরও বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে। এখন যারা বলছেন যে ঈশান কোনা ম্যাগ দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। গাজীপুরে কালিয়াকৈরে গড়ে ওঠা প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। সকালে পূর্ব চান্দোরা সরকার বাড়ি ও এপেক্স লেনজারি কারখানা এলাকায় অভিযানে 4 শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগীয় বন সংরক্ষক বশিরুল আলম মামুন জানান, 1 সপ্তাহ আগে এসব স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। পরবর্তীতে সরিয়ে না নিলে বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সিলেটের ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন পুরস্কারে ভূষিত হলেন এনটিভির আনিস রহমান সহ 11 জন সাংবাদিক। দুপুরে সিলেট প্রেস ক্লাবে এ সম্মাননা তুলে দেয় অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে যায়। দেশে আর্থসামাজিক ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। এরপর 11 জন প্রতিশ্রুতিশীল সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। দীর্ঘ 40 বছর পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা ও বাইরের প্রায় 20টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে কেন্দ্র করে কালীগঙ্গা নদীর 2 তীরে গড়ে উঠছে লোকজ মেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে নাটোরের চলনবিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। বাইচে নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার 12টি বাইচ দল অংশ নেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ, আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। জাকসু নির্বাচন করতে যেয়ে, হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন বিলম্বিত হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ ও জনমানুষের প্রত্যাশা নিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। অংশ নেয় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসুর ফল ঘোষণা দেরি হওয়াতে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকদের লেজুরভিত্তিক রাজনীতির কারণেই জাহাঙ্গীরনগরে জটিলতা তৈরি হয়েছে। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না, এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়। কত লোক ভেতরে ঢুকালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় মানে নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। রাজনৈতিক দলগুলো বলছে, ক্রমান্বয়ে সরকারের প্রতি মানুষের আস্থা কমছে, বাড়ছে সহিংসতা ও নৈরাজ্য। রাজনৈতিক সংস্কার না হলে আবারও অতীত ফিরে আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যারা বলছেন যে ঈশানকোনা ম্যাগ দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। জনগণ ও রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থায় থাকায় কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমানের বক্তব্য জুড়ে ছিল জীববৈচিত্র্য ও প্রাণীকুলকে রক্ষার নানা দিক নির্দেশনা। এ সময় তিনি বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সেখানে প্রাণীদের সুরক্ষা নিয়ে আলোচনা অনেকটাই হাস্যকর। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি জীবজন্তুরও বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশে ১৬০০ প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে ৩৯০ প্রজাতি হুমকির মুখে। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাস্তুতন্ত্র রক্ষায় সকল আইন সময় উপযোগী করার আশ্বাসও দেন তারেক রহমান। ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। ৮০ দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০-এরও বেশি, প্রায় ৫০০-এর কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন ১০০-এর কাছাকাছি এসে দাঁড়িয়ে। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড নো মিডিয়া, অর্থাৎ ওয়েজবোর্ড না মানলে মিডিয়াও করা যাবে না। এই নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি আরও জানান, গণমাধ্যম মালিকরা লাইসেন্স নেয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি ৩৫,০০০ টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, অন্যথায় গুজবে দেশের সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠানের মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের অন্ধকারে রেখেই স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বের হচ্ছে সরকার। এমন অভিযোগ তুলে এলডিসির সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, এলডিসি উত্তরণ সরকারের হাতে নেই,
তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আর এমন বাস্তবতায় সরকারি বেসরকারি পর্যায়ে খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিম মালিকের রিপোর্ট। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে আছে মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সরকার যে পলিসিগুলি নিয়ে যেভাবে যে এগোচ্ছে, এটা একটা আরও সফলতার দিকেই যাবে বলে আমরা মনে করছি। তো সুতরাং সরকারকেও সময় দেওয়া দরকার। আমাদের প্রতিটা ফ্যাক্টরি বন্ধ হলে কর্মচারী বা মানে আমাদের সবার কিন্তু আমরা চাকরি হারাবো। তো এইটা একটা মেজর একটা ইস্যু, আমাদের এটা খেয়াল রাখতে হবে। কর্মসংস্থান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্থনীতিবিদরা জানান, এলডিসি উত্তরণের বিকল্প নেই। তারপরও জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মাথায় রেখে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এমপ্লয়মেন্ট ম্যাক্রো কোথায় ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে, এই ধরনের স্ট্রাকচার্ড ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এলডিসি উত্তরণের ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে গিয়ে তো বলতে হবে ওদেরকে, সিডিপিকে, ভাই আমরা তো আরেকটু সময় লাগবে। তাহলে ওরা হয়তো দেখে যে ভাই আপনি কেমনে বলবেন, এটা আপনার সিদ্ধান্ত নেন। আমরা তো সার্ভাইভ করেছি, ঠিক না? আপনি যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্কের টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম এস সাখাওয়াত হোসেন। বরিশালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারেল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না। চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন। কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হবে। আম্পায়ারদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা এই বিভাগের প্রধান হিসেবে শরফুদ্দৌলা সৈকত, পরামর্শক হিসেবে 2 বছরের জন্য থাকবেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফল। লক্ষ্য, বাংলাদেশ থেকে আরও বেশি এলিট প্যানেলের আম্পায়ার গড়ে তোলা। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। 25 বছর ধরে টেস্ট খেলুড়ে দেশ হলেও বাংলাদেশ থেকে এলিট প্যানেলের আম্পায়ার এসে মাত্র একজনকেই পেয়েছে আইসিসি। সেই সংখ্যা বাড়াতেই 2 বছরের জন্য বিসিবিতে পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাইমন টোফেল। আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে নতুন বিভাগও গঠন করেছে বিসিবি, যার প্রধান হিসেবে থাকবেন শরফুদ্দৌলা সৈকত। সৈকত as a team they will work to education department আর একটা ডিফারেন্ট উইং আমরা এডুকেশন ডিপার্টমেন্ট হবে ইন ক্রিকেট বোর্ড, যাতে আমরা আমাদের এন্টায়ার আম্পায়ার কমিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। নতুন দায়িত্ব পেয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানিয়েছেন সৈকত ও সাইমন টোফেল। আমি এখানে সাহায্য করতে এসেছি। আমি চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হোক যেন উঠতি আম্পায়ার ও রেফারিরা নিজের সেরাটা দিতে পারে। যদিও এই পথ অনেক লম্বা, আমাদের ট্যালেন্টগুলোকে খুঁজে বের করতে হবে, স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে হবে, তবে সৈকতের মতো আম্পায়াররা উঠে আসবেন। সাইমন টাফেলের সাথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি যেন ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না। এদিকে নির্বাচনকে ঘিরে বিসিবিতে বেড়েছে ব্যস্ততা। শনিবার জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। মূল আলোচ্য বিষয় নির্বাচন হলেও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানাননি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়াও নারী ক্রিকেট ক্লাবগুলো থেকে কাউন্সিলর নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন ক্লাব কর্মকর্তারা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।